নমস্কার দর্শক বন্ধুরা, আমি পারমিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হৃদনিকেতনের আজকের বৈঠক সভায়। আজকে এই মঞ্চে যিনি বিশেষ অতিথি হয়ে এসছেন তিনি একজন ব্যতিক্রমী প্রতিভা আমার এবং আপনাদের সবার কাছে। তিনি রিদমিক্স বলে একটি বিশেষ প্রচলিত ফেসবুক পেজের নির্মাতা, একজন গদ্য লেখক, একজন সাংবাদিক এবং তার সাথে সাথে আরও অনেক কিছু, সেগুলো ক্রমশ প্রকাশ্য। জানতে হলে তাকে থাকতে হবে বন্ধুরা আমার সাথে। আজকে যিনি আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, তিনি আমাদের সকলের ভীষণ প্রিয়, ভীষণ প্রাণবন্ত একজন ব্যক্তিত্ব, শ্রী শুভ্রজিৎ রয়। আলাপ করে নেব আমাদের আজকের অতিথি শুভ্রজিতের সাথে। আসুন। নমস্কার শুভ্রজিৎ। নমস্কার দিদি, স্বাগত তোমাকে এই হৃদনিকেতনের আজকের বৈঠক সভায়। প্রথমত বলো, কেমন লাগছে তোমার? একটা নতুন ধরনের অভিজ্ঞতা। এতদিন হয়তো ডিজিটালি করে এসেছি, আজকে হয়তো আজকে সরাসরি স্টুডিওতে আবহে তোমার সাথে বসে আড্ডা দিতে এসেছি। একদম। আর মজার ব্যাপার হচ্ছে বন্ধুরা, ঠিক এই ঘটনাটা কিছুদিন আগে শুভ্রজিৎ কিন্তু আমার সাথে ঘটিয়েছিল। মানে তার রিদমিক্স আড্ডায় আমি অতিথি হয়ে গেছিলাম, এবার আমার পালা। মানে বলা যায় যে হৃদনিকেতন আর রিদমিক্স একটা পারস্পরিক এক্সচেঞ্জ একটা হচ্ছে, একদম মিলেমিশে একাকার। সেটাই তো সংস্কৃতির মূল বিষয়। আর আজকে শুভ্রজিৎকে আমি যে ব্যাপারটা বলে সম্বোধন করতে চাই, সে আমাদের সকলের ভীষণ প্রিয়, ভীষণ একজন আমার মতে বিরল প্রতিভা। তার মধ্যে অনেক অনেক প্রতিভার সমাবেশ আমরা দেখতে পাই। তাকে সাংস্কৃতিক কর্মী না বলে আজ তাকে সম্বোধন করব সংস্কৃতি প্রেমী হিসেবে। কারণ শুভ্রজিৎ তিনি কিন্তু পাগলের মতো সংস্কৃতির সাথে জুড়ে থাকতে ভালোবাসেন। তার এই অভিজ্ঞতাগুলোই আজ আমরা আলাপ আলোচনা করব, এবং সেগুলো অবশ্যই কিছু মননশীল আলাপ আলোচনা, এবং যে আলোচনা আপনারা ছাড়া কিন্তু অসম্পূর্ণ। অতএব সঙ্গে থাকবেন বন্ধুরা, আমরা শুভ্রজিৎকে একটু গভীরভাবে জানার চেষ্টা করব আজকে। চলে আসুন তবে। শুভ্রজিৎ, আসলে তোমাকে সরাসরি আমি হয়তো এইভাবে পাচ্ছি, তো তোমার সম্বন্ধে অনেক অনেক কিছু শুনতাম অনেক আগে থেকেই। আজকে সেদিন তোমার সাথে আলাপ, তারপরে আজকে সরাসরি দেখা ইন ফ্রন্ট অফ ক্যামেরা। তো প্রথম প্রসঙ্গ যেটা, সেটা শুরু করব তোমার কলা সংস্কৃতি বিনোদনের আড্ডাঘর রিদমিক্সকে নিয়ে, যার 1 বছর পূর্তি হলো। বন্ধুরা, তোমার কাছে জানতে চাইব কোন চিন্তাধারার তাগিদ এই রিদমিক্সকে জন্ম দিয়েছে? রিদমিক্সের জন্ম যখন হয়েছিল তখন কোনো তাগিদ ছিল না। দুজন তরুণ তুর্কি, আমি আর আমার বান্ধবী অনামিকা, দুজনের জাস্ট মস্তিষ্ক প্রসূত বলা যায় একটা প্রয়াস, যে অনেকদিন ধরে আমরা কিছু করছি না, এবার হয়তো কিছু একটা করি। ওই পিরিয়ডটা লকডাউন পিরিয়ড ছিল তখন। হ্যাঁ, গত বছর রবীন্দ্র জয়ন্তীর কাছাকাছি। তো সেই সময়টা আমরা করলাম একটা চেতনা নিয়ে কিছু একটা করব। তারপর দেখলাম সবাই কিভাবে করছে, কেউ কেউ ফেসবুকে লাইভ চলে আসছে, কিন্তু একটা প্ল্যাটফর্ম আমরা দেখলাম যে স্ট্রিমইয়ার্ড বা জুম মিট, এই সমস্ত প্ল্যাটফর্মে কি হয়, অনেকজনকে একসাথে আনা যায়। এবং বস্তুত তখনই কিন্তু মানে সেটা প্রায় আমরা বিশেষভাবে আবিষ্কার করলাম এই অনলাইন প্ল্যাটফর্মগুলো। তো সেভাবে আমরা করলাম। প্রথম অনুষ্ঠান আমরা করি প্রয়াত কালিকা প্রসাদ ভট্টাচার্যকে নিয়ে। প্রথম অনুষ্ঠানে ছিলেন আমার শিক্ষক ডক্টর প্রশান্ত চক্রবর্তী স্যার, এবং দক্ষিণ 24 পরগনার সোনারপুর থেকে অরিত্র পান্ডা বলে একটি যুব প্রতিভা। তো এদের নিয়ে এই অনুষ্ঠানটা শুরু হয়। আচ্ছা, 17ই মে 2020। এভাবে আজকে 1 বছর প্রায় 1.5 মাস বলা যায়, 81টি অনুষ্ঠান আমরা করেছি। আর বিশেষ কথা হলো, সেখানে শুধু গান বাজনা নয়, আড্ডা আলোচনা এবং অনুগ্রাহী কিছু কথাবার্তা হয়েছে, যেখানে 3.5 থেকে 83, যদি আমি বয়সের যদি এই রেঞ্জটা বলি, তাহলে 3.5 থেকে 83 সবারই সমাবেশ ঘটেছে।
বা এটা কিন্তু ভীষণ ভালো একটা উদ্যোগ, কারণ আর সেই ব্যাপারগুলো দেখিয়ে দিল কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মগুলো, আমাদের এই মারাত্মক টেকনোলজিগুলো, যে আমরা ঘরে বসেও গৃহবন্দী থেকেও একজন আরেকজনের সাথে কিভাবে জুড়ে থাকতে পারি। এবং একইভাবে সেই রকম তুমি যেরকম বললে আলাপ আলোচনা আড্ডা ঘরে বসেই আমরা মানে নির্বিঘ্নে দিতে পারছি। সেটা ওই সাপে বরের মতোই বলা যেতে পারে, যে এই করাল মহামারীর কিছু একটা হয়তো ভালো দিক। সেখানে বলা হয়েছিল যে সোশ্যাল ডিস্টেন্সিং, কিন্তু সেই কথাটা আমি মনে করি যে সোশ্যাল ডিস্টেন্সিং একদম হয়নি, কারণ একদম তাই। সোশিয়ালি আমাদের কানেকশনটা আরো গাঢ় হয়েছে। একদম তাই, সেটা ফিজিক্যাল ডিস্টেন্স হয়তো, কিন্তু সোশ্যাল ডিস্টেন্স সেটা কখনোই নয়। অনেকের সাথে অনেকের নতুন করে পরিচয় হয়েছে, এই ডিজিটাল মাধ্যমে অনেকের সাথে অনেকের নতুন করে পরিচয় হয়েছে। নতুন নতুন ক্রিয়েটিভ কাজ হচ্ছে, যেগুলো হয়তো আগে মঞ্চের অপেক্ষা রাখতো, এখন সেটা রাখে না। ভালো মন্দ সবইতেই আছে, সেটা বলছি না যে সবকিছু কাজই ভালো হয়েছে, কিন্তু না, প্রয়াস একটা হয়েছে, সেটাই 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 কিন্তু মানে সেটা আবারও প্রমাণিত হয়ে গেল আমার মনে হয়, যে মানুষকে ওইভাবে বেঁধে রাখা খুব মুশকিল। তার মননশীলতা, তার চিন্তন, তার ভাবনা ধারা মানে ছড়িয়ে পড়তে বাধ্য, সেটা যে কোনো মাধ্যম হোক। আর আরেকটা ব্যাপার হয় যে সেখানে একটা গ্লোবাল অডিয়েন্স পাওয়া গেছে, সেটা কিন্তু একটা বিশাল বড় প্রাপ্তি। সেটাই। আর ডিজিটালি কোথাও না কোথাও এটা আর্কাইভাল হয়ে আছে, আজ না হোক 5 বছর পরে হয়তো কেউ খুঁজে হয়তো সেই জিনিসটা দেখবে। মানে অলরেডি ব্যাপারটা ডকুমেন্টেশন হয়ে গেল, সেটা ভীষণ ভালো দিক। আমাদের সবার তরফ থেকে রিদমিক্সের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ অনেক দিদি। আর অনেক রিদনিকেতনও ভালোবাসা। এভাবে এগিয়ে চলুক, সেটাও আমি কামনা করি, কারণ হ্যাঁ, এভাবেই আমাদের এই এক্সচেঞ্জের মানে মাধ্যমে রিদনিকেতনের সৃষ্টিও কিন্তু ওরকম একটা পিরিয়ডেই, আর যেখানে একটা বাংলা পটভূমিকার আমাদের ভীষণ প্রয়োজন ছিল, একটা বাংলা প্ল্যাটফর্ম। আমার মনে হচ্ছে যে রিদনিকেতন হয়তো কাজটা করতে পারছে, এবং তোমাদের সেই যে ফেসবুক পেজগুলো যে এখন বিশেষভাবে উঠে এসছে, তারাও বিশেষভাবে কাজ করছেন। তার মধ্যে রিদমিক্স ভীষণ ভালো কাজ করছে এবং স্বরলিপিও খুব ভালো কাজ করছে। সেটাই, এভাবেই আমাদের এগিয়ে চলা, এভাবেই আমাদের আরও আরও পথ অনেকটা হাঁটতে হবে, কিন্তু একসাথে বন্ধুরা। আমরা আবারও যাব শুভ্রর কাছে। শুভ্রকে আজকে যেটা বলেছিলাম আপনাদের আরও একটু বেশি বেশি করে জানার চেষ্টা করব, তার থেকে অনেক কিছু শেখার চেষ্টা করব। আবারও ফিরব শুভ্রর কাছে। শুভ্র, এবারে দ্বিতীয় প্রশ্ন, যেটা হচ্ছে তুমি ফিজিক্সে মাস্টার্স করেছো, কিন্তু এখন বর্তমানে তুমি অর্থনীতি বিভাগে, দর্শক বন্ধুদের বলি যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে শুভ্র একটা দায়িত্বশীল পদে কর্মরত। আপনারা ব্যাংকের চাপটা বুঝতেই পারছেন, এবং আমরা রীতিমতো বুঝতে পারছি যে তোমরা কি ধরনের পরিশ্রম তোমাদের করতে হচ্ছে রাত দিন এক করে, এবং তার পাশাপাশি তোমার লেখালেখি, তোমার সাংবাদিকতা, সেই অভিজ্ঞতাটা কেমন একটু দর্শক বন্ধুদের সঙ্গে যদি শেয়ার করো। এগুলো বলতে গেলে একটা ফেজ ওয়াইজ এসেছে। আমি যদি বলি, যদি আমার শিক্ষা জীবন ছিল, তখন থেকেই সাংবাদিকতার প্রতি যদি ঝোঁক বলি, সেটা বলতে হয় 2004-05-এ প্রথম সম্পাদকীয় চিঠি। এখানে বিশেষ করে আমি আমার বড় মামার কথা বলবো। উনি প্রথম আমাকে গুয়াহাটির যানবাহন ব্যবস্থা নিয়ে একটা সম্পাদকীয় চিঠি লিখতে বলেন, আমার নামে লিখি। আর সেটা কোন পত্রিকায় লিখেছিলেন? সেটা তখন সময় প্রবাহিত ছিল। আচ্ছা, সময়। তখনও সম্পাদক ছিলেন শ্রদ্ধেয় সুকুমার বাগচি স্যার। আচ্ছা। তো তখন বুঝতাম না, বড় মামা আমাকে নিয়ে যান, চিঠিটা গিয়ে সেখানে বক্স থাকে, সেখানে ফেলে আসি, 4-5 দিন পর সেটা প্রকাশ হয়। তো সেখান থেকে আমি যাত্রাটা শুরু বলবো, মানে হাতে ধরে যদি কাউকে নিয়ে যাওয়া, সেটা আমাকে বড় মামা মানে নিয়ে গেছেন। সেই সাংবাদিক জগতে পদার্পণ, হ্যাঁ, এই সম্পাদকীয় চিঠি দিয়েই শুরুটা বলা যায়। তারপর বিভিন্ন পত্রিকায় এইভাবে সম্পাদকীয় চিঠি যেতে থাকে। 2007-08 নাগাদ টাইমস অফ ইন্ডিয়ার গুয়াহাটির যে এডিশন বের হয়, সেখানে গুয়াহাটি শিলং প্লাস বলে একটা উইকলি এডিশন বের হতো, সাপ্লিমেন্টারি। সেখানে একদিন দেখলাম ওনারা একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন যে ফ্রিল্যান্সার চাইছেন। তা আমি 2টো রিপোর্ট করে পাঠাই, তার মধ্যে একটা, তার পরবর্তী সপ্তাহে সেটা প্রকাশ হয়। এভাবেই মানে পেশাগত বলবো না, কিন্তু ওই সাংবাদিকতা করার যে ঝোঁকটাকে আরেকটু প্রবণ করে দেয় এই টাইমস অফ ইন্ডিয়া। আচ্ছা, তারপর তুমি জি+এও ছিলে। জি+টা তার পরবর্তী পর্যায়ে আসে, কারণ টাইমস অফ ইন্ডিয়ার পর এখন
বলতে হয় অধুনালুপ্ত সকালবেলার কথা। সকালবেলাতে আমি সবচেয়ে বেশি কাজ যদি করেছি সেটা সকালবেলাতে। ওনারা প্রচণ্ড ফ্রিডম দিয়েছেন কাজ করতে। আর সেখানে শুধু কলা সংস্কৃতি নয়, আমি সোশিও পলিটিক্যাল ইস্যু নিয়ে অনেক কিছু লিখেছি। মূলত তোমার মানে কোন ব্যাপারটা খুব প্রিয়, মানে লেখালেখি করার তুমি যখন লিখছো, আমি বিশেষত সংবাদপত্রের কথা বলবো। প্রিয় জিনিসটা বলবো না, কিন্তু লিখেছি মূলত সিনেমা এবং নাটক নিয়ে। আচ্ছা, তোমার প্রিয় সাবজেক্ট। আমার অফিস থেকে বের হয়ে 10 মিনিট হাঁটা পথে রবীন্দ্র ভবন। বিকেলে একবার না একবার হয়তো সেখানে ঢুকতাম কিছু না কিছু কারণে। কোনো দিন আবার জেনেও ঢুকতাম যে একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা দেখতে যাব। তো সেটা দেখলাম, ক্যামেরার সঙ্গে থাকতো, ছবি তুলতাম, আর ঠিক আছে তারপর লেখাটা পাঠিয়ে দিতাম। সপ্তাহের মধ্যে সেটা প্রকাশ হয়ে আসতো। এভাবে যাত্রাটা শুরু। এই সকালবেলার পরবর্তী পর্যায়ে এলো জি+। ব্যাপারটা হলো যে আমি কিন্তু ফ্রিল্যান্সার ছিলাম, আর যখন লেখাগুলোকে আমি ফেসবুকে পোস্ট করতাম, কিছু কিছু লোক এসে আমাকে অ্যাপ্রোচ করতেন, আমাদের একটা অনুষ্ঠান আছে, আপনি করে দেবেন, এরকম একটা অ্যাপ্রোচ আসতো। সেই কভারটার কভার করার দায়িত্বটা তোমার পড়তো। অ্যাপ্রোচ আসতো, সবগুলো করে ওঠা হতো না, কারণ যেহেতু আমি ফ্রিল্যান্সার ছিলাম, সেই সংবাদ সংস্থার নিজস্ব কিছু বাধ্যবাধকতা থাকে, হয়তো সবগুলো রিপোর্ট ওনারা পাবলিশ করতেন না, কিন্তু অধিকাংশ রিপোর্টই পাবলিশ হয়েছে। আচ্ছা, তো সেই নাটকের কথা তুমি এই মুহূর্তে বললে, তো নাটকের সাথে তোমার সূত্রটা ঠিক মানে কেমন, যোগাযোগটা কেমন? নাটকের যোগাযোগ বলতে গেলে সেটা আবার চলে যেতে হয় ক্লাস 10, 2000, মানে সেটা মনে হচ্ছে তোমার একটা ভালোবাসার জায়গা। অবশ্যই, সেটা অবশ্যই বলতে হয়। আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক ছিলেন প্রয়াত মুকুল রায়, তার হাত ধরেই নাটকের হাতে খড়ি বলা যায়। কারণ প্রথম নাটক আমরা কাবুলিওয়ালা করেছিলাম আমরা যখন ক্লাস 10-এ পড়ি। আচ্ছা, সেই উনি স্কুলে হাতে ধরে শিখিয়েছেন সেটাই। তো সেভাবে করতে করতে তার 2-3 বছর আমাদের যে পরবর্তী ব্যাচরা ছিল, ওরা বলেছে তুমি স্ক্রিপ্টটা লিখে দাও, তুমি ডিরেক্টটা করে দাও, এভাবে চললো। এই যে ঝোঁকটা ছিল, তারপর যখন পড়াশোনার চাপটা একটু বাড়লো কলেজ ইউনিভার্সিটিতে, তারপর কর্মজীবনের ব্যস্ততা, এগুলোর মাঝে মাঝে যখন আবার এই লেখালেখির মাধ্যমে নাটকটাকে আবার ফিরে পেয়েছি। আর সেখানে অবশ্যই ফটোগ্রাফি একটা ব্যাপার ছিলই, কারণ আমি যা লিখতাম আমি চাইতাম যে আমার ছবিটার সাথে পাবলিশ হোক, কারণ এই ছবি দিয়েও কখনো কখনো লেখা স্টার্ট হতো। ছবিটাও তো একটা ভাষা, অনেক কিছু ডিফাইন করে। আর এই ছবির ব্যাপারে একটা বলবো যে দুটো বিশেষ মুহূর্ত রবীন্দ্র ভবনে, একটা ভালো একটা খারাপ। ভালো মুহূর্তটা হলো অসমের অন্যতম স্বনামধন্য অভিনেতা অতুল পাচনি, একটি নাটক ছিল ওয়েটিং ফর গডো। রবীন্দ্র ভবনের মঞ্চের একেবারে কোনায় তিনি চলে আসেন, আমরা 3-4 জন ফটোগ্রাফার সামনে যাই, ডিস্টেন্স হবে হার্ডলি 2 থেকে 3 ফিট, আমরা ক্লিক করে চলছি, উনি অপলক চেয়ে আছেন। এটা কিন্তু সবচেয়ে কাছে থেকে তোলা ছবি। অসাধারণ একটা অভিজ্ঞতা। উনি কিন্তু ক্যারেক্টার ছাড়েননি, ওনার চোখের পলক পড়েনি, সেই একটা ব্যাপার ছিল। এটা একটা দারুণ ব্যাপার। আর একটা ব্যাপার বলতে গেলে অভিনেত্রী সীমা বিশ্বাসের কাছে একটু বকুনিও খেয়েছিলাম, কারণ রবীন্দ্র ভবনের যে অফিসিয়াল ফটোগ্রাফার ছিলেন উনি আর আমরা একটু মঞ্চের কাছাকাছি চলে যাই, উনি অভিনয়টা মঞ্চের মধ্যে একটু সময়ের জন্য বন্ধ করে দেন আর বলছেন আউট। আর সেটাও একটা শিক্ষার ব্যাপার, হয়তো ওনাদের যেটা সেটার মধ্যে গিয়ে আমরা একটা ব্যাঘাত ঘটাচ্ছিলাম, সেটা একটা ব্যাপার, ব্যাঘাত হয়তো ঘটেছে। আসলে সবাই তো মানে একই জিনিস একভাবে নেন না, তো সেই ক্ষেত্রে ওই তফাৎটা থেকেই যায় আর কি। যাই হোক, তো সব কিছু থেকেই আমরা কিছু না কিছু শিখতে পারি, অনেক কিছু শেখার জন্যই তো জীবন। অনেক মুহূর্ত আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়, যাতে আগাম আমরা সতর্ক হয়ে যাই, সেটাই। এবার যাব দর্শক বন্ধুদের কাছে। দর্শক বন্ধুরা, শুভ্রর সাথে আমরা আরও অনেক আলোচনা, আজকে অনেক আড্ডা দেব, সেই সাথে আপনাদেরও ভীষণভাবে চাইছি, কিন্তু আপনাদের একটু বলতে হবে যে আজকে আমাদের এই আড্ডা আপনাদের কেমন লাগছে, এবং সেটা আমাদের অবশ্যই মন্তব্য করে জানান। আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা, আমরা আবারও যাচ্ছি শুভ্রর কাছে। এবারে মজার কিছু প্রশ্ন আছে, যেটা আমাকে একটু পড়তে হবে, না হলে দর্শক বন্ধুরা খুব মজার ব্যাপার। হ্যাঁ, আমি পড়ছি, একটু সঙ্গে থাকুন। সেটা হলো, দাসত্বের দ্বীপ্রহরে দক্ষতার দহন, কিংবা রহস্যময়ী রাতের রুদালি, অথবা যদি বলি ঐচ্ছিক একাকিত্বের এজলাসে।
মজার ব্যাপারটা কি বলুন তো বন্ধুরা, যে এই বাক্যগুলোতে প্রথম অক্ষরটা ক্রমাগত, মানে যাকে আমরা বলি পুনর্বর্তন ঘটছে, তো সেটাতে কি হচ্ছে, একটা ভীষণ ছন্দময় একটা ভাবনার সৃষ্টি হচ্ছে, এবং সেই গভীর যে ভাবনাটাকে আরো ভীষণভাবে ছুঁয়ে যাচ্ছে। তো এইটা আমার মানে শুভ্রর সাথে প্রথম কানেকশন বলা যেতে পারে এই লেখাগুলো দিয়ে। শুভ্র, আমি অদ্ভুতভাবে থমকে গেলাম এই শব্দগুলো পড়ে, যে বাহ দারুণ তো। তো এইটা সম্বন্ধে একটু জানতে চাইবো শুভ্র, যে এই যে দারুণ শব্দগুলোর উৎপত্তি কি এমনি অকারণে হচ্ছে, নাকি বিশেষ কিছু? এই অভিজ্ঞতাটা কি, মানে হঠাৎ করেই চলে আসছে? তুমি যদি লেখাগুলো দেখেছো, সেগুলো ইয়োর কোড থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে শেয়ার করছি আমি। সেখানে কিন্তু হ্যাশট্যাগ মিডনাইট থটস বলে আছে। তো মধ্যরাতে এই সমস্ত চিন্তা কখনো কখনো মাথায় চলে আসে। তাই? আচ্ছা, না মানে কিন্তু শব্দগুলোর নির্মাতা তো তুমি। হ্যাঁ, সেটা প্রথম অবস্থায় একদিন আমি চেষ্টা করেছিলাম, প্রথম কোন লেখাটা আমার মনে নেই। তারপর দেখলাম যে না, এভাবে তো লেখা যায়। তুমি গ্যাপ দেখবে, 2-3 দিন পর পর গ্যাপ হয়, কখনো কখনো মাথার মধ্যে সেই চিন্তাগুলো আসে। হ্যাঁ, আর তখন আমি সাজাতে চেষ্টা করি, কখনো দেখলাম যে না আর হচ্ছে না, 3টে শব্দতেই শেষ। যেমন রহস্যময়ী রাতের রোদালি 3টে শব্দতেই শেষ হয়ে গেল, কখনো কখনো আবার 5টা শব্দতে গেছে। তো কিছু কিছু শব্দ তখন আসে, সেটা ভেতর থেকে আসে। সেটা মানে আমার একটা দারুণ মানে মজার ব্যাপার লাগলো। এবারে অনেকেই মন্তব্য করতে থাকেন এবারের শব্দটা মানে স হোক, বা এবারের শব্দটা র হোক। তো এবারে অন ক্যামেরা যদি আমি একটা রিকোয়েস্ট করি, তোমার নামের প্রথম অক্ষর তালিবর্ষ, তো সেটা দিয়ে কিছু একটা হোক, দেখা যাক। চেষ্টা করতে হবে এই মুহূর্তে। একটু আমরা একটু একদম র্যান্ডম বলছি, সঙ্গে থাকবেন বন্ধুরা। হ্যাঁ, একদম র্যান্ডমলি। শুকনো শুকতারার শুভেচ্ছা। অসাধারণ। এই মুহূর্তে এটাই আসছে আমার মনে। এই হচ্ছে আমাদের শুভ্র। দারুণ। আমিও তোমার জন্য একটা তৈরি করেছিলাম, মানে মনে মনে অবশ্য ভাবছিলাম যে শুভ্রকে দিয়ে কি বলা যায়, এবং সেটা যদি শব্দটা হয় যদি তালিবর্ষ, আমি সেটা লিখেছিলাম শব্দ শোভায় শুভ্রালোকে শুভ্রজিৎ। সুন্দর, খুবই সুন্দর। যেটা আমার মনে হলো ওটাই তুমি অনেকটা প্রিপারেশন নিয়ে করেছো, আমাকে তো ইনস্ট্যান্টলি সেটাই। আমি ভাবছিলাম শুভ্রকে নিয়ে তবে কি বলা যায়, সেটাই মানে শুভ্র তো শুভ্রই, সেটা আবারও প্রমাণ করে দিল। এবারে যাব শুভ্র, যেটা তোমার আভ্যন্তরীণ যেটা ব্যাপার, আসলে মানুষের বিভিন্ন শখগুলোর থেকে তার আভ্যন্তরীণ চরিত্রটা কিন্তু অনেক বেশি করে প্রকাশিত হয়। তো আমরা দর্শক বন্ধুরা সেই দিকেই একটু যাব, যে একটু ভয় লাগছে কি তোমার, যে মানে ভেতরের চরিত্রটা প্রকাশ পাবে? তো সেই শখটা বন্ধুরা, এক হচ্ছে তার, আমি যতটুকু জানি, সিনেমা, এবং দ্বিতীয় হচ্ছে ফটোগ্রাফি। তো এই দুটো শখের মধ্যে তোমার সবচাইতে প্রিয় কোনটা? একটা ডিফিকাল্ট কোশ্চেন, সেটা বলতেই হবে, কারণ দুটোকে ছাড়া যায় না, কারণ দুটোই পরিপূরক। সিনেমাটাকে আমি প্রায়োরিটি দেব, কারণ সিনেমাকে হাতের কাছে পাওয়া যাচ্ছে। ফটোর জন্য একটা সময়, চিন্তা, পরিবেশ দুটি দরকার। একদম সেটাই। যদি এই মুহূর্তে বলতে বলো, তাহলে আমি বলবো সিনেমা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে মানে সিনেমার সাথে তো তুমি ভীষণ মানে সিনেমা পাগল যাকে বলে তুমি, মানে প্রচন্ড বেশি সিনেমা দেখো। সিনেমা কি ধরনের সিনেমা তোমাকে খুব বেশি টানে? এবং দেখতে কিন্তু সব দেখি। এবং সিনেমার ডেফিনেশনটা যদি বলি, তোমার কাছে কি, মানে তোমার কাছে তোমার মতো করে সিনেমাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? সিনেমা জীবনগাথা, সেটাই বলা যায়। খুব সুন্দর। যেখানে গল্প আছে, সেই গল্পটা কারো না কারো গল্পের সাথে, কারো না কারো জীবনের সাথে মিলে আছে, তো সেটাই বলবো জীবনগাথা। আসলে আমাদের সেই সমস্ত জীবন থেকেই তো উঠে আসছে, মানে সমস্ত এই যে চিত্রায়নগুলো যেগুলো করা হচ্ছে, সেগুলো তো তোমার আমার সে সমস্ত মানে আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি থেকেই নেওয়া। তো সেই সূত্রে সিনেমার একটা বিশেষ বড় ভূমিকা থেকেই যায়, এবং সিনেমা একটা ভীষণ বড় বার্তাও
বহন করে নিয়ে আসে। দ্বিতীয়ত জানতে চাইব ফটোগ্রাফি তোমার কাছে কি? ফটোগ্রাফি হলো মুহূর্ত। মানুষ বলে সময় অতিবাহিত করি, আমি বলি মুহূর্ত অতিবাহিত করা। কোনো একটা মুহূর্ত পেলাম, সেটাকে ক্যাপচার করলাম। এখানে দুটো মুহূর্তের কথা আমি বলবো এই মুহূর্তে। একটা হলো মাজুলি, একটা হলো গিয়ে তোমার কাজিরাঙা। মাজুলিতে সেটা ছিল রাস পূর্ণিমার রাত। আমরা যেখানে ছিলাম সেখান থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে কোথাও মঞ্চ রাস হচ্ছিল। সেখান থেকে আমরা যখন দেখে দেখে ফিরি, যখন রাত তখন 2টো, আকাশে পূর্ণ চাঁদ, অসাধারণ। ধান ক্ষেতের ওপর কুয়াশা, জোনাকির মেলা। সেখানে রাত 2টোয় মধ্যরাতে দাঁড়িয়ে আমি আর আমার 3জন বন্ধু ফটোগ্রাফার কিছু ছবি তুলেছিলাম, যেগুলো অনবদ্য বলা যায়। আরেকটা মুহূর্ত বলা যায় কাজিরাঙাতে। কাজিরাঙা যেখানে আমরা ছিলাম ওই গেস্ট হাউস থেকে, সেখান থেকে বরগস বলে যে রিসর্টটা খুব পপুলার রিসর্ট, সেখানে আমরা খুঁজতে গেলাম যে বরগসটা কি দেখতে যাব। সেটা যেতে যেতে অনেকখানি, প্রায় 2-2.5 কিলোমিটার আমাকে হাঁটতে হয়েছিল। একটা গাছে একটা পাতা। আর ইম্প্যাক্টটা সেটাই ছিল যে সেই ছবিটা তুলেছিলাম, আর যেহেতু অনেক উপরে ছিল তাহলে যার জন্য আমাকে অনেক জুম করে তুলতে হয়েছিল। নাম দিয়েছিলাম লুটেরা। ছবিটার ক্যাপশন ছিল সেটাই। পরবর্তী সময়ে সঞ্জয় দা, কবি সঞ্জয় চক্রবর্তীর একটি কবিতার বই প্রকাশ হয়, সঞ্জয় উদাস, সেটাতে কভার পেজ হয়েছিল সেটা। বাহ বাহ, দারুণ। আসলে আমারও মনে হয়, ফটোগ্রাফি তো আমি খুব একটা বিশেষ জানি না, ফটোগ্রাফির একটা আলাদা চোখ দরকার আমার মনে হয়। সেটা মানে আমরা যেগুলো দেখছি তার থেকেও আরো বিশেষভাবে কিছু একটাকে তুলে নিচ্ছে হয়তো সেই মুহূর্তটা। সেই মুহূর্তের কথা যদি বলি তাহলে বলতে হয়, এখন ক্যামেরা আমার নিজের আছে, আমি হয়তো নিজে ইন্ডিপেন্ডেন্টলি সেটা নিয়ে ব্যবহার করতে পারি। যখন ক্যামেরা ছিল না, সেটা আমি 2006-7-8-এর কথা বলছি। দাদা যখন ঘুমিয়ে থাকতো, সকালবেলা দাদা মোবাইলটা নিয়ে বেরিয়ে যেতাম ভোর 4:30-5টার সময়, আর জায়গাটা দেখে আসতাম যে এই জায়গাটাতে এই ছবিটা হচ্ছে, আমি কালকে গিয়ে তুলব, এভাবে বেরোতাম। তো চোখের সাথে সাথে আমি মনে করি যে সেই মুহূর্তটাও থাকতে হবে। একদম একদম, খুব সুন্দর করে বললে। আর শখ ব্যাপারটা এমন কিছু জানো তো, যা মানুষকে প্রাণবন্ত রাখতে আমার মনে হয় খুব সাহায্য করে। এবং প্রতিটা মানুষেরই, দর্শক বন্ধুরা, বিশেষ কিছু শখ পালন করা হয়তো ভীষণ দরকার, তার নিজের জন্য ভীষণ দরকার। কারণ এই শখগুলোতে কি হয়, তার ভেতরের মধ্যে যে আমিটা আছে কোথাও তার প্রকাশ ঘটে। যেমন আজকে শুভ্রজিতের এই শখগুলো সে এক্সপ্লোর বলেই আমরা শুভ্রজিৎকে হয়তো এমনভাবে পাচ্ছি, কখনো ফটোগ্রাফার হিসেবে, কখনো গদ্য লেখক হিসেবে, কখনো তার সাংবাদিকতার নানান রূপে পাচ্ছি। তো একটা মানুষের মধ্যে তো নানান রূপ থাকে, তো সেগুলো ভেতরে লুকিয়ে থাকে। আমার মনে হয় সেগুলি প্রকাশ করা খুব দরকার। তাই বলি যে প্যাশন আর প্রফেশনের মধ্যে একটা কনস্ট্যান্ট কিন্তু সবসময় চলে। হ্যাঁ, যেমন তোমার প্রফেশনটা একদম, এটা আমার কিন্তু চলছে। এটা আজকে না, আজ থেকে প্রায় হয়তো আমি যখন চাকরিতে যোগ দিইনি তার আগ থেকে প্যাশন আর প্রফেশনের একটা কনস্ট্যান্ট আমার মধ্যে চলছিল। তোমার সেটা এখনো তোমার মধ্যে মানে কন্টিনিউ হচ্ছে, এটা চলছে। আর রিদমিক্সের কথাটা সেটাই বলবো, ওই নির্ঝরের স্বপ্নভঙ্গের মতো বলে যে না জানি কেন রে এতদিন পরে জাগিয়ে উঠিল। তো সেটাই মানে কি একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটাকে হয়তো কোনো না কোনোভাবে ফিল আপ করতে পেরেছি, আর সবার সহযোগিতায় এটা চলছে এখন। এবং সেটা মানে সেই জায়গাটাতে তোমার নিশ্চয়ই একটা আত্মতৃপ্তি কাজ করছে। অবশ্যই অবশ্যই, কারণ এতটা সময় কিছু না করার পর যখন একটা কিছু করতে পেরেছি, আর জিনিসটা ভালো হচ্ছে, সবার সহযোগিতা পাচ্ছি, আর প্রতিনিয়ত একটা নতুন কিছু করার চেষ্টা করছি, নতুন কিছু শিখছি। কারণ যখনই কোনো একটা অনুষ্ঠান করতে হয়, একটা হোমওয়ার্ক আমাকে করতে হয়, কারণ কি বলবো কি না বলবো এই হোমওয়ার্কটা খুব দরকার, তার জন্য নতুন শিখছি আমি। কারণ সেটাও তো একটা প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়াটা থেকে আমরা ওই মানুষটাকে আরও একটু অনেক বেশি গভীরভাবে জানতে পারি, এবং সেই আগ্রহটা খুব দরকার, এবং সেটা খুব ভালো দিক। আর তুমি খুব ভালো একটা কাজ করছো, মানে যেহেতু তুমি বা তোমার বান্ধবী মানে দুজনের জাস্ট শুধু শুরু করা সেটাই ভেবেছিলে, তারপরে দেখো ভাবনাটাই মূলত আসল, মানে যে করব, তারপরে দেখবে আয়োজনটা এমনি হয়ে যায়।
আর আয়োজনের সেই কথাটা আমি সবসময় আমার যে অনুষ্ঠান হয় সেখানেও বলি যে যে শিল্পী বা যে অতিথি আসে তার প্রতিভা এবং দর্শকের সহযোগিতা এই দুটোই কিন্তু অনুষ্ঠানকে সমৃদ্ধ করে, আমি শুধুমাত্র সূত্রধার। হ্যাঁ, দর্শক ছাড়া তো এই অনুষ্ঠানগুলো একদম অসম্পূর্ণ। তাই আমি দর্শক বন্ধুদেরও আবারও বিনম্র অনুরোধ করব যে রিদমিক্স আপনারা যারা এখনো অবধি দেখেননি এই পেজটিকে অবশ্যই লাইক করবেন এবং শুভ্রর পরিচালনায় যে অনুষ্ঠানগুলো হচ্ছে অবশ্যই দেখবেন। আমিও কিন্তু সেই অনুষ্ঠানের ভীষণ বড় ফ্যান একজন। সঙ্গে থাকবেন বন্ধুরা, আমরা আবারও যাচ্ছি শুভ্রর কাছে। এবারে শুভ্র, তোমার কাছে আরও একটু জানতে চাইবো তোমার লেখালেখি নিয়ে। তুমি কাব্য না গদ্য, মানে ঠিক গদ্যতে বোধ হয় বেশি তোমার? গদ্য বলতে গল্পটা সেভাবে হয় না, হ্যাঁ প্রবন্ধ বলা যায়, সমালোচনা বলা যায়, সেটাই লিখছি। কাব্যটা কিন্তু এখনো আমার, সত্যি কথা বলতে কবিতাটা আমি কমই বুঝি, খুব কম বুঝি। কবিতা পড়তে ভালোবাসো? হ্যাঁ, কিন্তু বুঝি কম। সব কিছু বোঝা না বোঝাই বোধহয় ভালো, সব বুঝে নিলে তো রহস্যটা চলে যায়। কাব্যটা সেই রহস্যময় জায়গায় থাক, হ্যাঁ ছুঁয়েও ছুঁতে পারলাম না, বুঝেও বুঝতে পারলাম না, সেটুকুই থাক, সেরকম থাক। এবারে আরও একটা ইন্টারেস্টিং জিনিসে আসবো, যেটা বন্ধুরা খুব বিশেষভাবে আমি জানতে চাই শুভ্রর কাছে, কারণ শুভ্র এই ব্যাপারটা নিয়ে প্রচণ্ড বেশি ঘাটাঘাটি করছে এবং তার যথেষ্ট জ্ঞান রয়েছে সেই সম্বন্ধে। যেটা হচ্ছে একটা টার্ম নতুন করে আমি শুনলাম, ওটিটি, যেটা মানে এই সিনেমার পর্দা থেকে বলা চলে নেট পর্দায় যাত্রা। সেই যাত্রাটা সম্বন্ধে তুমি যদি একটু সংক্ষেপে আমার দর্শক বন্ধুদের একটু বলো। ওটিটি এই মুহূর্তে বলা যায় যে সবচেয়ে জনপ্রিয় মনোরঞ্জনের প্ল্যাটফর্ম যদি বলা যায় সেটাই ওটিটি। কারণ গত 4-5 ধরে মানে ভারতীয় প্রেক্ষাপটে ওটিটির বিস্তারটা খুব হয়েছে। বিভিন্ন মাধ্যম আছে, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হটস্টার, এই সমস্ত মাধ্যমে আছে। লকডাউনে এটা কিন্তু সাপে বর হয়েছে আমি বলবো, কারণ সিনেমা হলে সিনেমা কেউ দেখতে যেতে পারছেন না, যার জন্য কি হচ্ছে অধিকাংশ সিনেমা কিন্তু এখন ওটিটিতে রিলিজ দিচ্ছে, পাশাপাশি ওয়েব সিরিজ তো মূলত রয়েছে, সিনেমাও কিন্তু রিলিজ দিচ্ছে। কিন্তু এই যে ওয়েব সিরিজগুলো ক্রমাগত ধাক্কায় কোথাও সিনেমা ব্যাপারটা, সিনেমা মানে তো একটা বৃহত্তর ব্যাপার, সেই স্বার্থটাতে কোথাও আঘাত হচ্ছে। মানে ওয়েব সিরিজ মানে অনেকটা মেগা সিরিয়াল টাইপ তো হয়ে যাচ্ছে, আগে যেগুলো আমরা টিভিতে যেমন দেখতাম সেটারই মানে একটা চরম রূপ বলা যেতে পারে। সিনেমা এখন বলা যায় যে ওয়েব সিরিজকে বলা যায় বড় সিনেমা ছোট সিরিয়াল, হ্যাঁ এরকমটাই। কিন্তু সিনেমার যেটা কমার্শিয়াল অ্যাসপেক্টটা, যেটা সিনেমার সাথে যারা জড়িত রয়েছেন, এইখানে আমি বলবো যে একটা নেতিবাচক দিক মানে উঠে আসছে। সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, গুয়াহাটিতে কিন্তু 2-3টে সিনেমা হলে ইতিমধ্যে তো সেটা ভাঙনের হাতুড়ি পড়ে গেছে। মানে সেই যে সিনেমা প্রথমেই তো এই যে মেগা হলগুলো আসার পরে মানে একটা বিশাল একটা পরিবর্তন। হ্যাঁ, সিঙ্গেল স্ক্রিনের সেই জনপ্রিয়তাটা একটা মুষ্টিমেয় লোকের কাছে রয়ে গেছে। তারপরে এখনের যে ব্যাপারটা হচ্ছে ধীরে ধীরে যেন সবাই তো এই মানে মুঠো ফোনে দেখে নিতে পারছেন সব কিছু। তো সেইখানে আমার মনে হয় না সেই চার্মটা, সেই আমেজটা সিনেমা দেখার, যে হই হই করে সবাই গেলাম সিনেমা দেখতে, একটা বড় পর্দায় সিনেমা দেখা, তারপরে যে মাঝখানে ইন্টারভেল, তারপরে যে ওইটুকু ব্রেক, মানে সেই সমস্ত ব্যাপার মানে একদমই হারিয়ে যাচ্ছে। তো সেটা মানে একটা মিস করি আমি কেন মিস করি, কারণ আমি সবসময়ই ফ্রাইডে রিলিজ দেখতে অভ্যস্ত। সে যত রাতই হোক, অফিস থেকে বেরিয়ে যদি 5:30, 6টা বা 7টায় যদি শোটা হবে সেটাই দেখব, সেটা এখন মিস করছি। এখানে একটা কথা বলে রাখি, গত বছর লকডাউনের আগে সিনেমা দেখেছিলাম ইংরেজি মিডিয়াম, আর 1 বছর পরে দেখেছি রুহি। এই একটা বছর কিন্তু সিনেমা হল যাওয়া হয়নি, কারণ সবাই জানে যে লকডাউন ছিল, আর এখন আবার সিনেমা হল বন্ধ হয়ে গেছে। তো সিনেমা দেখার মাধ্যমটা চেঞ্জ হয়েছে, কিন্তু সিনেমা দেখার স্পৃহাটা আমার কমেনি। হ্যাঁ, অবশ্যই হলে সিনেমা দেখার একটা অন্য চার্ম আছে। হ্যাঁ, যেমন অনেক কিছুই তো হারিয়ে যাচ্ছে, চিঠিপত্র ব্যাপারটা হারিয়ে গেল, লেটার বক্স ধীরে ধীরে মানে ওই ব্যাপারগুলো উঠে যাচ্ছে, যে বহুদিন আমাদের কাছে আর কিন্তু কোনো চিঠি আসে না, মেইল আসে, আমাদের SMS আসে, হয়তো চিঠি আসে না। সেরকম সিনেমার মতো ব্যাপারটা আমরা ছোটোবেলা থেকে যেরকম সিনেমার কনসেপ্ট যেটা ছিল মানে হলকে কেন্দ্র করে, যে
সেই কনসেপ্টটা এখন যেন উঠে যাচ্ছে, এটা মানে ক্রমশ প্রায় ক্রমশ বন্ধ একটা হয়ে যাচ্ছে, আমি সেটাই বলছি। কারণ যারা প্রডিউসাররা সিনেমা তৈরি করছেন তাদের যে টাকাটা লাগছে তারা সেটাকে ওটিটির মাধ্যমে আর্ন করে ফেলছেন, কিন্তু সিনেমা হলের যে কর্মীটা তার কিন্তু চাকরিটা আর থাকছে না। হ্যাঁ, সেটা ভীষণ ভীষণ একটা দুঃখজনক ব্যাপার, কারণ এটাও তো একটা ফর্ম অফ আর্ট। তো সেই যে ব্যাপারগুলো, মানে এই যে সিনেমার যে ব্যাপারটা বলছি, মঞ্চর যে ব্যাপারটা বলছি, যে অনেকে নানা কাজে জুড়ে থাকতো, মঞ্চ অভিজ্ঞতা বলো, তুমি সিনেমার অভিজ্ঞতা বলো, তো নানান লোকের অন্য সংস্থান হচ্ছে এই ব্যাপারগুলো, এই মাধ্যমগুলো। তো এখন সব কিছুই যেখানে এত ডিজিটাল হয়ে যাচ্ছে, মনে হয় না মানে সব কিছু খুব খুব মেকানিক্যাল। আমি এটা নিয়ে মাঝে মাঝে বন্ধু বান্ধবদের সাথে আমি এটা আলোচনা করি যে আমাদের যে আমরা যারা 90s কিড বলি, যে 2000 সালের আগ পর্যন্ত মানুষের যে জীবনশৈলী বা জীবনের গতি ছিল সেটা একটা নর্মাল স্পিডে ছিল। 2000-এর পরে কিন্তু স্পিডটা খুব বেড়েছে। 2000-এর দ্বিতীয় দশক মানে 21 শতিকার যদি বলা যায় দ্বিতীয় দশক, আরও স্পিড বেড়েছে 4G মোবাইলের জন্য। ইতিবাচক নেতিবাচক দুটো দিকই আছে, কিন্তু দুটো দিকই আমাদের আছে, কিন্তু অনেক জিনিস নস্টালজিয়া থেকে খুঁজে বের করতে হচ্ছে। একদম তাই, একদম তাই। কিন্তু সেটাই বন্ধুরা, আবারও বলবো যে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, সেটা আমাদের মানতেই হবে এবং সময়ের সাথে সাথে সেটাকে কিন্তু আমাদের একসেপ্ট করতে হবে। কারণ শুধুমাত্র হাহুতাশ করে কোনো রকমই কোনো লাভ হবে না। যা হারিয়ে যাচ্ছে সেটাকে আমরা অবশ্যই চেষ্টা করব, আবার যদি কোনোভাবে ফিরিয়ে আনা যায় এবং তাকে কিভাবে সংরক্ষণ করা যায় সে চেষ্টাগুলো আমাদের করতে হবে। কিন্তু সময়ের সাথে সাথে যা কিছু বদলে যাচ্ছে সবটাই যে খুব খারাপ হচ্ছে সেটাও ভাবলে কিন্তু মানে ভীষণ ভীষণ মানে এটা একটা খারাপ দিক হবে, কারণ ভীষণ বেশি তবে নেগেটিভিটি চলে আসবে। কারণ যা কিছু হচ্ছে সময়ের হাত ধরে হচ্ছে এবং সেটাকে আমরা একসেপ্ট করাটাই মূলত বুদ্ধিমানের কাজ, এবং সেটা ধরেই হয়তো এগোতে হবে। তো সিনেমার এই যে ব্যাপারটা তুমি বললে, তো এই যে ওটিটি, তো এই ক্ষেত্রে কি ওটিটি একটা মানে ভীষণ বড় ভূমিকা পালন করছে এই মুহূর্তে? হ্যাঁ, সেটাই কারণ আর তো কোনো বিকল্প নেই। সেটাই এখন লকডাউনে রামায়ণ দেখিয়েছে, সবাই দেখলেন রামায়ণ। আগে রামায়ণ সপ্তাহে একদিন দেখতেন, এখন মানে প্রতিদিন দেখছেন, শেষ হয়ে গেল। সেটাই একটা ভীষণ বড় রিলিফও কোথাও হচ্ছে, তাই না? মানে এই যে একটা অবস্থার মধ্যে, গৃহবন্দী অবস্থায়, যখন সবারই মানসিকতা, মন মানসিকতা তো সবারই একটা মানে চরম একটা বিষাদ পর্যায়েই বলা যায় আছে। আমরা কেউ খুব ভালো নেই, কারণ এরকম একটা পরিস্থিতিতে খুব ভালো আছি এরকম বলাটাও হয়তো নিজেকে খানিকটা মিথ্যে বলা, কিন্তু আমরা চেষ্টাটা করা, যেটা আমি সবসময়ই বলি যে এই ভালো থাকার চেষ্টাটা আমাদের প্রতিনিয়ত করতে হবে এবং তার জন্য আমাদের বেছে নিতে হবে যে আমাদের ভালো লাগা কী। এখন কারো রান্না করতে ভালো লাগতে পারে, কারো সিনেমা দেখতে ভালো লাগতে পারে, কারো বই পড়তে ভালো লাগতে পারে। তো সেই ভালো লাগার উৎসগুলিকে আমাদের ধরে রাখতে হবে, তাহলেই হয়তো আমরা ভালো থাকতে পারবো। এবারে আমাদের সময় প্রায় একটু শেষের দিকে যাচ্ছে। তোমাকে বলবো, তোমার আজকে এখানে তুমি দর্শক বন্ধুদের কিছু বলতে চাইবে, কিছু শোনাতে চাইবে, তোমার মনের কোনো কথা বা যা কিছু। যদিও প্রিপেয়ার করে আসিনি, একটু দেখে দেখে একটা কিছু পাঠ করব। খুব ভালো হয়, খুব। আমি অপেক্ষায় ছিলাম যে শুভ্রর কিছু অনেকদিন ধরে আমি শুনবো। না, অনেকদিন ধরে কোনো চর্চা নেই, একটু চেষ্টা করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুঞ্জয়। বাহ। দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখের বিদীর্ণ বক্ষে জলে তবলেরই হানশিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ পানে, সেথা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিনু দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন, আরও কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত। নামিল আঘাত, এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার অশনি। তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গনি।
তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যুর চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। ধন্যবাদ। কি অসাধারণ লেখা না, মানে এই সময়ের জন্য এই যে মৃত্যুঞ্জয়ের যে সঞ্জীবনী কথাবার্তা আমাদের খুবই প্রয়োজন। খুব খুব মানে আমি রবি ঠাকুরকে নিয়ে তো নতুন করে আর কিছু বলার নেই, যে এই মানুষটা কি যে অসাধারণ লিখে গেছেন, বলে গেছেন, তার ভাবনা, আর তাকে ধরে যে আমরা বেঁচে আছি এখনো বাঙালিরা, মানে সেটা আমাদের ভীষণ সৌভাগ্য যে আমাদের মাথার উপরে একজন রবীন্দ্রনাথ আছেন, যিনি আমাদের মানে এমন সঞ্জীবনী মন্ত্র দিতে পারেন। এবং প্রতিদিন মানে তিনি কতটা আধুনিক, আধুনিক কি মানে সেটা একটা ওই যে ইউনিভার্সাল টাইম বলে যদি কিছু থাকে না, উনি অনন্ত, সেটাই মানে অনন্তকাল যদি কোনো সত্যি থাকে, আমার মনে হয় সেটা রবীন্দ্রনাথের ভাবনা, চিন্তাধারা। ভীষণ ভীষণ ভালো, তোমার থেকে আরো আরো শোনার আগ্রহটা চর্চা নেই, সেটাই। বেড়ে গেল। আরো একটা রিকোয়েস্ট করবো, যদি আরো কিছু তুমি শোনাও খুব ভালো লাগবে, আশা করি আমার দর্শক বন্ধুদেরও ভালো লাগবে। সঙ্গে আছে কি এই মুহূর্তে? একটু খুঁজতে হবে, এখানে ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো সুকুমার বাগচি স্যার, গৌতম ভট্টাচার্য দেখছেন, ধৃষ্টতা হচ্ছে যদি কিছু ভুল করি ক্ষমা করে দেবেন। পড়ছি রবি ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। অসাধারণ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণেরও পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূতর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল ধারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধেনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূদর হইতে ভূদরে লুটিব। হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর, একই কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজি কি গান গিয়েছে পাখি, এসেছে রবি, এসেছে রবির কর। থ্যাংক ইউ, বাকিটা তুমি ধরলে বলে একটু ছড়ে গেছে। না আসলে চর্চা নেই, সত্যি কথা বলছি, চর্চা নেই। সেই সেটা হতেই পারে শুভ্র, কোনো 15 ব্যাপার বছর না, 15 বছর 16 বছর কোনো ধরে ব্যাপার না। কিন্তু আবৃত্তি চর্চা এই নেই। যে কবিতাটা তুমি বলছিলে না, এটা আমার ছোটবেলার সাথে খুব রিলেটেড। মানে সত্যি করে যেন একটা সকাল দেখলাম এই কবিতাটার হাত ধরে। এই যে তুমি এর আগে আমি একটা পড়ছিলে লাইন না, বলেছিলাম না, না জানি কেন রে এতদিন পরে পরে জাগিয়া উঠিল প্রাণ। তারপরে এই যে শিখর হইতে শিখরে ছুটিব, ভূদর হইতে ভূদরে লুটিব। হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দেব তালি। মনে হচ্ছিল মানে এই যে একটা বাঁধন ছাড়া প্রাণের স্রোত, মানে কিরকম ভাবে যে নাড়া দিয়েছিল, সেটাই বোধহয় আমি। তারপর এত কথা সেটাই আছে, আমি। এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। মানে কি কথা, এখনো গায়ে কাটা দেয়। মানে যতবার কবিতাটা আমি পড়ি
তাই মানে ওটা মুখস্থ রয়ে গেছে আর কি, সেটাই, তাই ধরে সেটাই। নিতে পারলাম। একসময় মুখস্থ ছিল, সেটা ক্রমাগত ওই অনভ্যাসে বলা মানে যায়। ভীষণ প্রাণের কিছু কবিতা হয় না, ওরকম নির্ঝরের স্বপ্নভঙ্গ একটা মানে ভীষণ প্রাণ ছোঁয়া কবিতা। মানে এই যে কি বলবো, মানে আমাকে আমি করতে এই কবিতাটার মানে অবদান অনেক অনেক অনেক। আর এই কবিতাগুলো খুব মনের কাছে, কারণ এগুলোকে আমি আমার নিজের জীবনের সাথে রিলেট করতে পারি। এবারে যেটা সরাসরি যাব শুভ্র, যে তোমার স্বপ্ন কি? স্বপ্ন অনেক কিছু ছিল, সব স্বপ্ন তো আর বাস্তব হয় না। ছিল হ্যাঁ। ছিল বলো না, তোমার জীবন এখনো অনেক বাকি। না, সেই স্বপ্নগুলো হয়তো সেই মুহূর্তে করা উচিত ছিল, সেটাই বলছি। সাংবাদিকতায় একটা ক্যারিয়ার করার কথা ছিল, কিছু কারণবশত সেটা হয়ে ওঠেনি। আজকে হয়তো একটা আমার প্রফেশন যেখানে আছে সেখানে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করতে হচ্ছে আমার প্যাশনকে বাঁচিয়ে রাখার জন্য। তো স্বপ্ন একটাই, কিছু ভালো কাজ করা, সেটাই বলবো। ভালো কাজ, প্রতিষ্ঠা আমি চাই না, ভালো কাজ চাই। ভালো কাজটাই আমাদের করে যাওয়া, সেটাই মূলত আমাদের উদ্দেশ্য থাকা ভীষণ দরকার। কিন্তু সেই সাথে সাথে বিশেষ কিছু স্বপ্নকেও লালন করা দরকার। স্বপ্ন ভীষণ সে তো আছে, দামি জিনিস। স্মল ড্রিম ইজ এ ক্রাইম, এপিজে আব্দুল কালাম বলেছিলেন। হ্যাঁ, মানে সমস্ত আকাশটা তোমার। সরি, স্মল এইম না স্মল ড্রিম, আমি একটু ইন্টারাপ্ট করলাম। স্মল এইম আই থিঙ্ক, মেবি। এনিওয়ে দর্শক বন্ধুরা, আমরা শুভ্রর সাথে একটা খুব ভালো আলাপ আলোচনা কাটালাম। ওটিটি সম্বন্ধে অনেক কিছু জানলাম, যেটা আমার মূলত জানা ছিল না। শুভ্রকে অনেক কাছ থেকে পেলাম। এবারে যেটা আরও একটা ব্যাপার রয়েছে দর্শক বন্ধুরা, আপনারা জানেন শুভ্রর সাথে আমার একটা খেলা কিন্তু বাকি রয়ে গেছে। সেই খেলাটা আমার হৃদনিকেতনে অতিথিদের জন্য বিশেষভাবে তোলা থাকে, তো তোমার জন্যও সেটা আছে। খুব ইনস্ট্যান্টলি তোমাকে কিছু কোয়েশ্চেন করবো, ইনস্ট্যান্টলি সেটা রিপ্লাই দিতে হবে, ভাবার মতো সময় কিন্তু পাবে না। রেডি? ঘাবড়ে যাওয়ার মতো কিছু নেই, যদিও জানি শুভ্র ঘাবড়ে যাওয়ার মতো ছেলেই না। প্রথম যেটা, নাটক না সিনেমা? সিনেমা। বিস্তৃত সবুজ না ঝকঝকে নীল আকাশ? সবুজ। প্রিয় অভিনেত্রী? চট করে বলো। বলা কঠিন, বিদ্যা বালান। প্রিয় লেখক? বাংলা না ইংরেজি? দুটোই বলতে পারো। রাস্কিন বন্ড। আচ্ছা, আর বাংলায়? এই মুহূর্তে সরঞ্জিৎ চক্রবর্তী। বাহ। আরেকটা যদি বলো, যদিও তুমি কবিতা পড়তে ভালোবাসো, তোমার প্রিয় কবি? রবি ঠাকুর। এর বাইরে আর কোনো উত্তর নেই। এবারে যে প্রশ্নটা তুমি না ভেবেই বলবে, হ্যাঁ, ভাবার মতো সময়টা তোমাকে দিচ্ছি না। একগুচ্ছ গোলাপ না প্রেমিকার আঙুলের ছোঁয়া, কোনটা তোমার কাছে খুব দামি? গোলাপ। ওরে বাবা, কি ছেলে! আমি তো ভাবছিলাম প্রেমিকার আঙুলের ছোঁয়া বলবে। সেই স্পর্শ এখনো হয়নি, তাই অনুভূতি নেই। তাহলে আশীর্বাদ করছি, মানে সেই অভিজ্ঞতাটা তোমার দ্রুত হোক, কারণ একটাই তো জীবন, প্রেমটা খুব দরকারি জিনিস। এখনো হয়নি, সেটাই বলবো। ও সেটাও মানে কখন হয়ে যায়, হ্যাঁ, সেটা কিন্তু ওই সেটা তো বলা যায় না, বলা সেটা যায় না। অকস্মাৎ হওয়ার জিনিস। ভীষণ মজার, ভীষণ ভালো লাগা একটা আড্ডা দিলাম আমরা শুভ্র। আমার মনে হয় তুমিও হয়তো মানে বেশ ভালোবেসেছো এই আড্ডাকে, এই হৃদনিকেতনকে। যেতে যেতে বলবো দর্শক বন্ধুরা, তাকে একটু বেশি করে আশীর্বাদ করবেন, রিদমিক্সকে আরও বেশি করে একটু সহযোগিতা করবেন, এবং শুভ্রকে আমরা আরও আরও নানানভাবে ছড়িয়ে দেখতে চাই। নানান জগৎ, তোমার লেখালেখির জগৎ, তোমার ফটোগ্রাফির জগৎ, তোমার সিনেমার জগৎ, সব কিছু আরও এক্সপ্লোর হোক আমাদের কাছে। আশীর্বাদ করবেন আপনারা। আর এই মুহূর্তে আমি দিদিকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে রিদমিক্সকে হৃদনিকেতনের মঞ্চে নিয়ে আসার জন্য। সঙ্গে ধন্যবাদ জানাই ব্যতিক্রমের দুই কর্ণধার, ডক্টর সোমেন ভারতীয় এবং পিন্টু কুমার গুপ্ত দাদাকে। ব্যতিক্রমের সাথে বহুদিনের একটা সম্পর্ক রয়েছে, আর আজ ব্যতিক্রমের মঞ্চে এইভাবে আড্ডা দিতে পেরে আমারও খুব ভালো লেগেছে। সত্যি সত্যি শুভ্রজিৎ, অনেক অনেক ধন্যবাদ। তুমি মানে সময়টা বের করে যে আসতে পেরেছো, কারণ স্টেট ব্যাংক ব্যাপারটা আমি বুঝি যে কতটা মানে চাপে থাকতে হয়। আগামীতেও তোমাকে চাইবো এবং তোমার সহযোগিতা আশা করি থাকবে।
অবশ্যই পারস্পরিক একটা আমাদের এই যে এক্সচেঞ্জ, এই যে মিক্সচার, বিনিময়টা ভীষণ নিকেতন, দরকার। সেটাই সেটা ভীষণ দরকার। তো যেতে যেতে যে কথাটা আবারও বলবো সেটা হলো, শুভ্রা লোকে শব্দ শোভায় শুভ্রজিৎ এমন সাবলীলভাবেই থাক, এবং শুভ্রজিৎকে আমরা এভাবেই চাই এটা আজকে আমার বারংবার। জন্য প্রাপ্তি। এই যে 3 শব্দে 4 শব্দের যে তুমি আজকে সাজালে, সেটা আমার জন্য বড় প্রাপ্তি। আমারও একইভাবে শুভ্রজিৎ, অনেক অনেক ভালো লাগা নিয়ে দর্শক বন্ধুরা। তবে আজকের মতো দিচ্ছি, আবারও দেখা হবে আগামী পর্বে আবার নতুন কোনো অতিথির সাথে। সঙ্গে থাকবেন, হৃদনিকেতনকে ভালোবাসবেন, আপনাদের ভালোবাসা ছড়িয়ে দেবেন। নমস্কার।